আর্জেন্টিনা কিন্তু কোচরা প্লেয়ারদের সাথে বসে ট্যাকটিক্স ঠিক করে, যেখানে কি ফিগাররা থাকে, মেসি থাকে, পারাদেস থাকে। এই আর্জেন্টিনার অভাবই হচ্ছে ডি মারিয়া। ওই জায়গাটা সলিউশনই হয় নাই। ডি মারিয়া ছিল আফটার মেসি আর্জেন্টিনার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাচ প্লেয়ার। কারণ হ্যারি কেইনের জন্য ক্রিস্টিয়ান রোমেরো এনাফ। অভ্যাস আছে। হ্যাঁ, এবং এক সেম টিমে খেলতো, দে নো ইচ আদার। ইংলিশ মিডিয়া, ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়ায় দেখবেন ইংল্যান্ডকে ফেভারিট করে ফলাও প্রচার করা হচ্ছে। আর আর্জেন্টিনার বিপক্ষে যখন কাউরে ফেভারিট বলা হয় এবং আর্জেন্টিনারা আন্ডার এস্টিমেট করা হয়, তখন এই জিনিসটা কিন্তু আর্জেন্টিনা স্কোয়াডের লাগে। আর এরা অ্যাজ এ ইউনাইটেড টিম, দে আর এ বাঞ্চ অফ ফাইটার্স। আর মেসি যখন অনেক বেশি এনজয় করে, মানে এই সুইজারল্যান্ডের ম্যাচটা শেষে মেসি অনেক বেশি এনজয় করছে মাঠে ফার্স্টে, তো মাঠ ছাড়েই নাই, অনেক সময় পর্যন্ত মাঠে। হ্যাঁ, তো এই জিনিসটাতে আমার কেন জানি মনে হয় মেসির মাথা যদি পরিষ্কার থাকে, আর্জেন্টিনা ফ্যানরা আশায় বুক বাঁধতেই পারে। বিশেষ করে এই ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্সকে আপনার মনে হবে আনব্রেকেবল। আগে মনে হয়েছে সেই কি, এই ম্যাচটাতে ডিফেন্ডারদের দেখবেন আলাদাই ফাইট। আর 3 ম্যান দিলে তো কথাই নেই। আরো একজন ইংলিশ ফুটবলার, সে আবার আর্জেন্টিন ডিফেন্সকে আবার একটু খোঁচামারি কথা বলছে। সে আবার বলছে যে এক মুহূর্তে আপনার মনে হবে যে আর্জেন্টাইন ডিফেন্স খুব ভালো, আবার কিছুক্ষণ পরে মনে হবে যে একেবারে সাধারণের থেকেও খারাপ। নেটফ্লিক্সের একটা এসে বলছে এইগুলাই আর কি। প্লেয়াররা তো সোশ্যাল মিডিয়ায় এখন অ্যাক্টিভ থাকে আসলে। তবে এই ম্যাচটা নিয়ে মনে হচ্ছে কথাটা একটু বেশি হইতেছে। হবে, আরো হবে, মানে ম্যাচটা শেষ হওয়ার আগ পর্যন্ত হবে, এবং শেষ হওয়ার পরেও কথা হইতে পারে, ইনসিডেন্ট ঘটতে পারে এই ম্যাচে, রেফারিং ডিসিশন হইতে পারে উল্টাপাল্টা বিতর্কিত, চাপের হইতে পারে, প্রেসারে রেফারি ভুল করতে পারে। সেই ডিসিশন ইংল্যান্ডের পক্ষেও যাইতে পারে, আর্জেন্টিনার পক্ষেও যাইতে পারে। ইংল্যান্ডের পক্ষে যায় যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে খুব বেশি কথা হবে না। আর্জেন্টিনার পক্ষে যায় যদি ইংল্যান্ড জিতে যায় তাইলেও খুব বেশি কথা হবে না। আর্জেন্টিনা জিতলে যেখানে ফেভারে যাবে, যদি সামহাউ একটা ডিসিশনে উলট পালট হয় তাহলে অনেক প্রবলেম হয়ে যায়। ইংলিশ মিডিয়া একদম ছিঁড়ে রেডি হয়ে বসে আছে আর কি। ইংলিশ মিডিয়া, ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়ায় দেখবেন ইংল্যান্ডকে ফেভারিট করে ফলাও প্রচার করা হচ্ছে। আর আর্জেন্টিনার বিপক্ষে যখন কাউরে ফেভারিট বলা হয় এবং আর্জেন্টিনারা আন্ডার এস্টিমেট করা হয়, তখন এই জিনিসটা কিন্তু আর্জেন্টিনা স্কোয়াডের লাগে। আর এরা অ্যাজ এ ইউনাইটেড টিম, দে আর এ বাঞ্চ অফ ফাইটার্স হু ফাইট ফর মেসি অ্যান্ড মেসি ফাইট ফর দ্যাম। সো এই জিনিসটা ইন্টারেস্টিং ব্যাটল হবে। ওই যে আপনি বললেন শুরুতেই যে আর্জেন্টিনার সাথে আসলে কথার লড়াই যাওয়া ঠিক না, রাইট। মানে নেদারল্যান্ড সেই ভুলটা করেছিল। আমরা সেমিফাইনালের অনেক গল্পই টুকটাক করলাম। শেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আর্জেন্টিনার যে গত ম্যাচটা আমরা দেখছি, ওই ম্যাচের আপনার তো ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের জায়গা থেকে বললেন যে অনেক সমস্যা আছে, অনেক চেঞ্জেসও দরকার। তো ওই ম্যাচের কয়েকটা সিনারিও আমার একটু চোখে পড়ছে। তো সেই সিনারিওগুলো কি, পাবলো আইবারের সঙ্গে আমরা স্কালোনির কয়েকটা কথোপকথনের ভিডিও দেখলাম, তারপরে পারেদেসের সঙ্গে দেখলাম। আপনার কাছে কি মনে হচ্ছে গতবার স্কালোনি যেরকম আর কি খুব মনে হচ্ছিল যে একেবারে তিনি তার প্ল্যানে সাকসেসফুল হচ্ছে, এইবার মনে হচ্ছে একটু শেকি লাগতেছে? এটার একটা কারণ আছে, বড় কারণ হচ্ছে স্কালোনি সিমিলার ব্যাচকে খেলাইতেছে। ওদের অনেকের স্পিড পড়ছে, অনেকের ফর্ম পড়ছে। গতবারের ম্যাকালিস্টার কিন্তু এবারে নাই, এবারের মতো না। ম্যাকালিস্টার খেলতেছে অনেক অ্যাডভান্স রোলে, আবার কিছু ম্যাচ খেলছে ডিপে এজ নাম্বার 6। লিভারপুলে সিজন ভালো যায় নাই, ম্যাকালিস্টারের মতো নাই, ওই ফর্মটা আসলে ব্যাক আসে। হ্যাঁ, এবং ডিপল কিছুটা শুরুর দিকে কিছুটা কানেক্ট করলেও ডিপলের স্পিড পড়ে গেছে, এবং হিউমিড কন্ডিশনে ডিপল ড্রেইনড আউট মনে হচ্ছে। ডিপল যে চার্জ করতো, রিকভারি করতো, এবং টাচ কিছুই আসলে ওইরকম আপ টু দ্য মার্ক হচ্ছে না। এই কারণে ওদের যেই প্ল্যানটা, ওই প্ল্যানটা কমপ্লিটলি হচ্ছে না। কিন্তু বেঞ্চ থেকে যখনই ফ্রেশ কেউ আসতেছে, সে আবার প্ল্যানটা ধরে ফেলতেছে। হ্যাঁ, আলমাদা কিন্তু গতদিনে একটু যেই আসুক, আবার তার আগের ম্যাচে নিকো গঞ্জালেস খেলছে ভালো, ফ্রেশ যেই আসতেছে ভালো করতেছে, সেই আবার হচ্ছে গিয়ে টায়ার টিমের সাথে স্পিড বাড়ায় দিতেছে এবং ভালো কাজ হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি আর্জেন্টিনা ম্যানেজ করে যাচ্ছে, যেহেতু তাদের সীমাবদ্ধতা আছে। তারপর আমি বলবো যে ফ্যানদের খুব আফসোস থেকে যাবে যে ইংল্যান্ড ম্যাচে বার্কো নিকোপাস যদি আনইউজড থাকে এবং আর্জেন্টিনা যদি বাজেভাবে হেরে যায়, তাহলে স্কালোনি অনেক সমালোচনা এবং অনেক ইয়ার মধ্যে থাকবে। আইডিওলজিক্যালি ভাবে আর্জেন্টিনা কিন্তু কোচরা প্লেয়ারদের সাথে বসে ট্যাকটিক্স ঠিক করে, যেখানে কি ফিগাররা থাকে, মেসি থাকে, পারাদেস থাকে, তারপরে কিছু ক্ষেত্রে ম্যাকালিস্টার
মানে এই টাইপের, বিশেষ করে মেসি সবসময় এই ডিসিশনগুলোর মধ্যে থাকে। সো ইংল্যান্ডকে একদম স্টাডি করার পরে যেটা বের হবে, সেই সিচুয়েশনে যদি বার্কো, নিকোপাস, গুলিয়ানো, সিমিওনে এদের জায়গা থাকে, অ্যাটলিস্ট 3 জনের যে কোনো একজন এই ম্যাচে স্টার্টার হয়ে উঠতে পারে, যারা এখন পর্যন্ত আনইউজড। এই চমক তো আমরা গত ওয়ার্ল্ড কাপে দেখছি, মানে এরকম সে করে, কিন্তু এইবারই এবার আসলে এখন পর্যন্ত স্ট্রিক্ট টু দ্য প্ল্যান আছে। এই স্ট্রিক টু দ্য প্ল্যানের জন্য লাস্ট ম্যাচেই মনে হয় আইমারের সাথে তার ঝগড়া লাগছে, আমার কাছে এরকমটাই মনে হয়েছে। সো স্ট্রিক টু দ্য প্ল্যান থেকে এবার তারা বেরোবে। আচ্ছা, এত সীমাবদ্ধতার একটা টিমে কি মানে এখন কি মনে হচ্ছে কিনা যে মানে দাইবালাকে দলে রাখা যায় তো আর কি? দাইবালা না, এই আর্জেন্টিনার অভাবই হচ্ছে ডি মারিয়া। ওই জায়গাটা সলিউশনই হয় নাই। ডি মারিয়া ছিল আফটার মেসি আর্জেন্টিনার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাচ প্লেয়ার। ধরেন ডি মারিয়া কিন্তু ফিটও ছিল, বেনফিকাতে সিজনও ভালো ছিল, যেহেতু এতজনকে নিয়ে আসছে আগের ওয়ার্ল্ড কাপের। আমার মনে হয় মেসির পাশে ডি মারিয়াকে অ্যাজ এ ব্যাকআপ বেঞ্চে রেখে দিলে খুব একটা ক্ষতি হতো না। আমার কাছে কেন জানি মনে হয় হয়তো ডি মারিয়ার রিকোয়েস্ট করলে ডি মারিয়া হয়তো এই ওয়ার্ল্ড কাপটাও অবসর ভেঙে খেলতো। আবার মেসি বললেই খেলতো আমার মনে হয় হয়তো, বাট মানে স্কালোনি হয়তো ওই ডি মারিয়া যেহেতু নাই, সলিউশন কি করা যায় খুঁজতে খুঁজতে সলিউশন বের করে যাদেরকে দিয়ে আসলে ওইভাবে আসছে। কারণ গুলিয়ানো, সিমিওনে তো আর ডি মারিয়ার অরাটা কখনো ম্যাচ করতে পারবে না। সেটা তো অবশ্যই না। তো আর্জেন্টিনার এবারের প্রবলেমই হচ্ছে ডি মারিয়া নাই, আর এই প্রবলেমটাই তারা এখনো সলভ করতে পারেনি। আর এই জিনিসটাই হয়তো ফাইনাল বা সেমিফাইনালে তাদের জন্য মানে একটা কিভাবে ব্যাকআপ করবে, এই ব্যাকআপটা না হইলে বা এটার সলিউশন ফাইনাল সেমিফাইনালে না পাইলে হয়তো তাদের সেই মানে আর্জেন্টিনার দেখেন মানে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়াটা টু মাচ ডিফিকাল্ট। রিয়েলিটি চেক দিলে টু মাচ ডিফিকাল্ট, বাট নট ইম্পসিবল। স্টিল মেসি ইজ দেয়ার। এই কারণেই বলতেছি যে নট ইম্পসিবল। মেসি হারতে হারতে জিতা শিখে গেছে, আর হারতে হারতে জিতা শিখে গেলে সহজে সেই জিনিস আর শেষ হয় না। মেসি যতক্ষণ না পর্যন্ত মেন্টালি শেষ হচ্ছে, মেসি এখনো মেন্টালি শেষ হয়নি। আর মেসি যখন অনেক বেশি এনজয় করে, মানে এই সুইজারল্যান্ডের ম্যাচটা শেষে মেসি অনেক বেশি এনজয় করছে মাঠে লাস্টে, তো মাঠ ছাড়েই নাই অনেক সময় পর্যন্ত মাঠে। হ্যাঁ, তো এই জিনিসটাতে আমার কেন জানি মনে হয় মেসির মাথা যদি পরিষ্কার থাকে, আর্জেন্টিনা ফ্যানরা আশায় বুক বাঁধতেই পারে। আচ্ছা, একটা প্রশ্ন মনেই পড়লো, এটা দিয়ে শেষ করে দিই। সেটা হচ্ছে যে বেলিংহামের হচ্ছে আমরা সবসময় দেখি যে এই প্লেয়ারটা ধরেন আগের ম্যাচে খুব ভালো করে বা তার আগের ম্যাচে তার একটু কনফিডেন্সটা অনেক বেশি থাকে। তো বেলিংহাম বা হ্যারি কেইন এদের ঠেকানোর জন্য আসলে আর্জেন্টিনার কি পলিসি থাকতে পারে? আসলে বেলিংহামকে ঠেকানো, আমি যে বললাম আমি হলে এনজোরের নিচে খেলাই দিতাম টাসেল করার জন্য। বেলিংহামের ফিজিক্যাল টাসেল, আসো এনজো তো টেকনিক্যাল প্লেয়ার, আর সেই হইতো ব্যাপারটা। মানে পেছন থেকে বেলিংহাম লেট রান নিয়ে আসবে, তোমার কাজই হলো ওর লেট রান ঠেকানো। আচ্ছা, তাইলে টাসেলটা সেই হয়ে যেত। মানে এনজো টু বেলিংহামকে যদি মার্ক ফিক্সড করে দেওয়া যেত আর কি। আর ধরেন হ্যারি কেইনের জন্য ক্রিস্টিয়ান রোমেরো এনাফ, অভ্যাস আছে। হ্যাঁ, এবং এক সেম টিমে খেলতো, দে নো ইচ আদার। তো মানে গত ম্যাচের ওই গোলটা দেখলাম, বেলিংহাম কিন্তু অনেক স্পেস পাইছে, অনেক টাইম পাইছে। আর্জেন্টিনা তো ধরেন আর্জেন্টিনা লো ক্রসে এবার দুর্বল। এই লো ক্রসে শুধুমাত্র আর্জেন্টিনার একটা ডিফেন্ডারই কানেক্ট করতেছে, রোমেরো না। রোমেরো এরিয়ালি ভালো করতেছে, লিসান্দ্রো লো ক্রস ঠেকাইতেছে। এই জন্য আমি বলতেছি আর কি 3 ম্যান আসলে মনে হয় খুব ভালো হইতো, খুবই ভালো হইতো। হয়তো এখন বলতেছি আর কি হয়তো আসতেও পারে, মানে এটা একটা বিরাট সারপ্রাইজ হয়ে যাবে। সেনেসিও যদি অ্যাড হয়, হ্যাঁ, মানে সেনেসি না আসুক, ওটামেন্ডি চলে আসতে পারে, কারণ সেনেসি তো পরীক্ষিত না সিস্টেমে। সেনেসি হয়তো বেঞ্চ থেকে আসবে, ওটামেন্ডি চলে আসতে পারে। ওটামেন্ডি একটু টায়ার্ড হলে তখন সেনেসি। ওটামেন্ডির ফিজিক্যালিটি এখনো 60 মিনিট পর্যন্ত টপ পারফর্ম করার মতো আছে। আর ইংল্যান্ড তো আর স্পিডে ঢুকতেছে না ফ্রান্সের মতো, স্পিডে ঢুকতেছে না। সো মানে 3 ম্যান ব্যাকলাইন খুব ভালো হইতে পারে কম্প্যাক্ট করার জন্য আর কি, কারণ ডিফেন্সিভ শেপেড হয়ে যাবে 5-3-2। সো যখন অফ দ্য বলে আর্জেন্টিনা কমফোর্টেবল হয়ে উঠবে, তখন আঘাত করার জন্য যথেষ্ট মিডফিল্ড বডি আছে বলের পিছে দৌড়ানোর জন্য। আলভারেজ দৌড়াবে, এদিক দিয়ে গুলিয়ানো, সিমিওনে দৌড়াবে, এদিক দিয়ে নিকো গঞ্জালেস দৌড়াবে, পিছন থেকে উঠে আসবে মিডফিল্ডে ম্যাকালিস্টার, এই আর কি।